শুরু এখানে টাইমে করবো শুনি। হ্যালো এসএসসি 25 ও 26 ব্যাচ, আবারও প্রতি বৃহস্পতিবার মতো আজকে তোমাদের সাথে হাজির হয়েছি পুনরুক্তি ও সুশাসন নিয়ে। থাকবে তোমাদের সাথে এমসিকিউ সলভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। সবাই দ্রুত যুক্ত হও এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার দাও অথবা তাদেরকে মেনশন দিয়ে দ্রুত ক্লাসে জয়েন করাও। আমি প্রথমে কিছুক্ষণ সময় নেব তোমাদের জয়েন হওয়ার জন্য এবং তোমরা দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও এবং তাদের সাথে শেয়ার করো। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছো এবং কোন কলেজ সবার একটু, এবং এসএসসি কত ব্যাচ তোমরা 25 নাকি 26 সেটিও আমাদের সাথে আমাদের কমেন্টে জানাও। আমরা তোমাদের কমেন্টগুলো দেখতে চাই যে কে কোথা থেকে ক্লাস করছো এবং কে কোন ব্যাচ। দ্রুত তোমরা যারা এখন আমাদের লাইভটি দেখছো তারা সরাসরি কমেন্ট করতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসটি শেয়ার দাও যেন তোমাদের বন্ধুর কাছেও রিচ যায় এবং তারা যেন ক্লাসটি দেখার সুযোগ পায়। আচ্ছা, কমেন্ট করতে থাকো, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। অলরেডি 7:06 বাজে। আচ্ছা, আজকে আমাদের পরিণতি ও সুশাসন আলোচনা হবে প্রথম পত্র। আচ্ছা, আলোচনা হবে প্রথম পত্র। কমেন্ট করছে, একজন করেছে ওয়াসিম জাফর, ওয়াসিম নটরডেম কলেজ ব্যাচ 25। আচ্ছা, আরো কমেন্ট করতে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আচ্ছা, শুভকামনা তোমাদের সবাই। এবার আমরা ক্লাসটা শুরু করি। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। আর প্রথম পত্রে আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ের মূল যে টপিক, তার তৃতীয় অধ্যায়ের যে শিরোনামটি দেওয়া হয়েছে সেটি হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য। প্রথমে যে কয়টি শব্দ আমরা দেখতে পাই সেগুলো হলো মূল্যবোধ, তারপরে আছে আইন, তারপরে আছে স্বাধীনতা এবং শেষে আছে সাম্য। আমরা আমাদের যে কয়টি এমসিকিউ আমরা সলভ করব, এই এমসিকিউ সলভের ভিতর তোমাদের যে শব্দগুলো আছে এর সাথে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে কিংবা মোটামুটি অধ্যায়ের উপর যে সকল আলোচনা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য আমরা ওই সকল আলোচনা সবকিছুই করব। আর পাশাপাশি তোমরা যারা আমাদের লাইভটি দেখবে সরাসরি কমেন্ট করবে এবং প্রশ্ন দেখার সাথে সাথে আমি প্রশ্ন পড়ার সাথে সাথে যেন তোমাদের কমেন্ট বক্সে এসে তোমাদের কমেন্টগুলো দেখতে পাই, তাহলে একটা প্রতিযোগিতামূলক ক্লাস হবে আমাদের। আচ্ছা, প্রথমে একটু কমেন্ট করে নিই। জ্যোতি সরকার লিখেছে বিএফ শাইন কলেজ ব্যাচ 2026। তাহমিনা খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা ফাতেমা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটি করছো দ্রুত শেয়ার দিয়ে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিয়ে দাও যেন তোমাদের বন্ধু বান্ধবরাও ক্লাসটি করতে পারে। আচ্ছা, আমরা প্রথম এমসিকিউ যাই। আমাদের প্রথম এমসিকিউ যে আছে এটিতে বলা হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে কোনটির সম্পর্ক নিবিড়। গণতান্ত্রিক মূল্যবোধের সাথে কোনটির সম্পর্ক নিবিড়? অপশনে দেওয়া আছে বাক স্বাধীনতা, সুশাসন, সংস্কৃতি এবং ভাষা। রীতি বিশ্বাস বলেছে গভর্নমেন্ট আজিল হক কলেজ বগুড়া এসএসসি ব্যাচ 25।
ক্লাসে স্বাগতম আপু। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, তোমাদের যারা বান্ধবী আছে, বন্ধু আছে, সবাইকে মেনশন দিয়ে দাও এখানে ক্লাসটিতে, যেন তারা দ্রুত জয়েন হয়ে যায়। আচ্ছা, তোমরা দ্রুত 1 নম্বর প্রশ্ন যে দেওয়া আছে, আমি উত্তর দেওয়ার আগে তোমরা দ্রুত কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দাও। তোমাদের কমেন্টও পড়বো আমি, আর সাথে সাথে আমিও কিছু উত্তর দিয়ে নিই। আচ্ছা, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে কোনটির সম্পর্ক নিবিড়? এই জায়গায় প্রথমে একটু আলোচনা করে নিই। গণতান্ত্রিক মূল্যবোধ আর সাথে আছে মূল্যবোধ। মূল্যবোধটা কি? এই এমসিকিউ সলভের আগে অথবা এই অধ্যায় শুরুর আগে মূল্যবোধটা কি এটা সবাইকে একটু জানানো দরকার। মূল্যবোধের কিছু সংজ্ঞা আছে, তার মধ্যে যে সহজ সংজ্ঞাটি আমাদের দেওয়া হয় আমাদের বইয়ে, সেখানে বলা হয় যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, ঔচিত্যবোধ কিংবা সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার, কর্মকাণ্ড ইত্যাদিকে নিয়ন্ত্রণ অথবা পরিচালনা করে, সেটিকে বলা হয় মূল্যবোধ। তাহলে মূল্যবোধের সংজ্ঞায় আমরা কি কি শব্দ পাই? তাহলে কি দাঁড়ালো? যে সকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প বা ঔচিত্যবোধ মানুষের সামগ্রিক কর্মকাণ্ড অথবা তার চিন্তা চেতনা অথবা তার যে আমাদের প্রাত্যহিক জীবনে যে কার্যকলাপ এগুলোকে নিয়ন্ত্রণ করে অথবা এগুলোকে পরিচালিত করে, সেগুলোকে আমরা বলি মূল্যবোধ। সুতরাং আমরা আশা করি যে মূল্যবোধ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। মূল্যবোধটা এমন বিষয় যে আমরা যেগুলো চিন্তা ভাবনা করি, আমাদের কিছু ইথিক্স আছে, কিছু নীতিমালা আছে যেগুলোর উপর আমরা বিশ্বাস করি এবং ওই বিশ্বাস মোতাবেক আমরা কাজ করি, সেটিকেই বলা হয় মূল্যবোধ। আর গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায়? গণতান্ত্রিক মূল্যবোধ হলো ওই সকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য বা লক্ষ্য, উদ্দেশ্য বা আমাদের ওই সকল ঔচিত্যবোধ যেগুলো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ অথবা পরিচালিত করে, সেগুলোকে আমরা বলি গণতান্ত্রিক মূল্যবোধ। আচ্ছা, এবার প্রশ্নে আসি, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে কোনটি সম্পর্ক নিবিড়? বাক স্বাধীনতা, নাকি সংস্কৃতি, সুশাসন, নাকি ভাষা? আচ্ছা, দেখি কমেন্টে, এখানে কিছু কমেন্ট, অনেকগুলো কমেন্ট করেছো তোমরা। তাহমিরা খাতুন লিখছে একের ছি, জুবাইর ফেরদৌস একের ছি, সিয়াম হাসান লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ, ব্যাচ 2026। আচ্ছা, ক্লাসে স্বাগতম ভাইয়া। সিম্মি ইসলাম আখি সি, ফাতেমা সি, সিয়াম হাসান সি, আচ্ছা সাফায়েত আহমেদ সি, হোসেন শরীফ সি, সিয়াম ইসলাম আজ আপনাকে অসাধারণ লাগছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, সবাই সি। আচ্ছা, সুশাসন। আচ্ছা, সবার উত্তরই সঠিক। এই জায়গায় সুশাসন সম্পর্কে এর আগের ক্লাসে আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম, সংজ্ঞাটা একটু বড় ছিল এবং বলেছিলাম তোমরা এই সংজ্ঞাটা ক খ এর জন্য তোমাদের দিতে পারো, এবং ওই সংজ্ঞায় সুশাসন সম্পর্কে সকল ছিল যে ওই সংজ্ঞায় বলা ছিল যে গণতন্ত্রের সুশাসন অপরিহার্য। গণতন্ত্রের সাথে সুশাসন সম্পর্ক নিবিড় কেন? কারণ সুশাসন বলতে আমরা বুঝাই ওই অবস্থাকে কিংবা ওই কার্যকলাপ সমূহকে যার দ্বারা একটি দেশের সকল জনগণের ভালো হবে এবং সেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, সবকিছু থাকবে। আর গণতন্ত্রে কি বলা হয়? গণতন্ত্র এই কারণে প্রতিষ্ঠা করা হয় যেন রাষ্ট্রের ভালো হয় এবং রাষ্ট্রের সকল নাগরিক যেন তার সমান সুযোগ সুবিধা নিতে পারে, এই জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এই কারণে সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ একটি অপরটির সাথে নিবিড় সম্পর্ক। আমরা যদি গণতন্ত্র না রেখে যে কোনো রাষ্ট্র ব্যবস্থা রাখি, একনায়কতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, যেটাই হোক না কেন, যদি শাসক ভালো হয় তাহলে তো ভালোই, কিংবা শাসক যদি ভালো না হয় সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে ওইখানে আমাদের যে সুশাসনের যে ব্যাপারটা সেটি থাকে না। তাই গণতন্ত্রের সাথে নিবিড় সম্পর্ক সুশাসনের, কারণ সুশাসনের মাধ্যমে যোগ্য গণতান্ত্রিক অবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সুশাসন নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, আরো অনেকে কমেন্ট করেছে, হোসাইন শরীফ, ঈশা হালদার, ধন্যবাদ ভাইয়া, আপু, তোমাদের সবাইকে, তোমাদের উত্তর ঠিক। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন ছিল আইন কিসের রক্ষক? আইন কিসের রক্ষক? স্বাধীনতা, সাম্য, আইন নাকি শৃঙ্খলা?
আমি তোমাদের এখানে যে শব্দগুলো আছে গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো উত্তর দেওয়ার মাঝেই তোমাদের যে তোমরা উত্তরগুলো দ্রুত দিয়ে দাও। আচ্ছা, একজন ফাতেমা বলেছে সুষ্ঠুভাবে শাসন কাজ পরিচালনাকে সুশাসন বলে। হ্যাঁ, সুষ্ঠুভাবে শাসন কাজ পরিচালনাকে সুশাসন বলে, সঠিক আপু। আচ্ছা, উত্তর দিয়েছে আচ্ছা ঠিক আছে, তোমরা উত্তর দিতে থাকো, উত্তরের পাশাপাশি আমি এই শব্দগুলো ব্যাখ্যা করে নিই, তারপর তোমাদের সাথে উত্তর নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রশ্ন ছিল আইন কিসের রক্ষক। এখানে আইন কাকে বলে, আর আচ্ছা এখানে আলোচনা করার মতো শুধু আইন আছে, আর যে টপিকগুলো আছে স্বাধীনতা, সাম্য এবং শৃঙ্খলা, এগুলো আমরা পরবর্তী এমসিকিউ আলোচনা করব। এখানে আপাতত আইনগুলো নিয়ে আলোচনা করি। আইন কাকে বলে? আইনের যে সহজ সংজ্ঞা আমরা তোমাদেরকে বুঝাতে পারি, বা আমাদের বইয়ে যে সহজ সংজ্ঞা দেওয়া আছে এইচএসসি ব্যাচের যতগুলো বই আছে তার মধ্যে, সমাজ এবং জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্র কর্তৃক কিছু নীতিমালা বা বিধিবিধান প্রণয়ন করা হয়, যে বিধিমালাগুলো আমাদের সকল জনগণকে দল মত জাতি ধর্ম সব নির্বিশেষে আমাদেরকে মানতে হয়, কারণ সমাজের ভালোর জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সেগুলোকে আমরা আইন বলি। আচ্ছা, এখানে আইনের আরো কিছু আলোচনা আছে, যেমন ধরো আইন শব্দটি হলো ফার্সি শব্দ। তাহলে আইন শব্দটি কি? আইন শব্দটি হলো ফার্সি শব্দ। আর এই আইন শব্দের সাথে আইন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? আইন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ল। এগুলোতে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট বিষয়গুলো আলোচনা করেছে, এগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো, কারণ এগুলো তোমাদের এইচএসসি এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে কম্পিটিটিভ এক্সাম, ওখানে আসার মতো কিন্তু এই ছোট ছোট টপিকগুলো। আচ্ছা, ইংরেজি আইন শব্দটি হলো ফার্সি শব্দ, আর ইংরেজি আইন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ল। আর এই ল যে শব্দটি ইংরেজি প্রতিশব্দ ল, ল এসেছে টিউটনিক মূল শব্দ ল্যাগ থেকে। টিউটনিক মূল শব্দ ল্যাগ থেকে, যার অর্থ নিয়ন্ত্রণ করা অথবা বিধিবিধান প্রণয়ন করা। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি কে কে কমেন্ট করলো। আচ্ছা, জাহান কমেন্ট করেছে সবার প্রথমে 2 এর ক, ফারহানা ঝুমু কমেন্ট করেছে 2 এর খ, ঈশা আলওয়াদার 2 এর ডি, তহনিমা খাতুন 2 এর খ, সরি তহমিনা খাতুন। আচ্ছা, জাহান সবাইকে মেনশন দিয়েছে, ধন্যবাদ আপু। দেখো জাহানের মতো তোমরা সবাই যারা যারা আমাদের লাইভ ক্লাসটি দেখছো, তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা আছে, সবাইকে দ্রুত মেনশন দিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার দিয়ে দাও। আশা করি যে এই ক্লাসে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো কিংবা যে ব্যাখ্যাগুলো দেবে, এগুলো থেকে অবশ্যই তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই কমন পাবে আশা করি। এবং এমনকি এই যে অধ্যায়টি, তৃতীয় অধ্যায়টি আছে, এই তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের আমরা যে মৌলিক জিকে বলি আমাদের ভর্তি পরীক্ষায়, ওখান থেকেও কিন্তু এই তৃতীয় অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আসে। আশা করি সবাই সেগুলো দেখবে সামনে। আর তোমরা যারা দেখছো দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দাও। আচ্ছা, এবার তাহলে উত্তরে যাই। 2 এর উত্তর কি হবে? আইন কিসের রক্ষক? আইন রক্ষক হলো স্বাধীনতা। আইন কি হবে? স্বাধীনতার রক্ষক। এখানে অনেকে অনেক কমেন্ট করেছো, 2 এর ক লিখেছো, 2 এর খ লিখেছো, 2 এর ডিও লিখেছো, শৃঙ্খলা। আচ্ছা, আইন শৃঙ্খলার রক্ষক হতে পারে, তবে আইন মূলত স্বাধীনতার রক্ষক। কি হবে? ধরো 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এটা রক্ষা করার জন্য আমাদের কি দরকার? আমাদের সংবিধান দরকার। আর এই সংবিধান কি? সংবিধান হলো আইন, আমাদের দেশের আইন, আমাদের নাগরিক কি সুবিধা পাবে, অথবা সরকার কি কি কাজ করবে, অথবা বিভিন্ন এই যে নীতিমালা সম্পর্কে, বা এই দেশ পরিচালনার যে নীতি প্রণয়ন, অথবা বহির্বিশ্বের সাথে আমাদের কি সম্পর্ক হবে, জনগণের আমাদের যে স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা কিংবা অন্যান্য যে স্বাধীনতা আছে, মৌলিক স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো রক্ষা করেই আইন। তাই বলা হয় আইন কিসের রক্ষক? আইন হলো আমাদের জনগণের স্বাধীনতার রক্ষক।
আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা আছে সাম্যের সাধারণ অর্থ কি? সংহতি, সহচার, সমান নাকি সীমানা? আচ্ছা, জাহান লিখেছে শেয়ার ডান ভাইয়া, ধন্যবাদ আপু। আরো যারা যারা ক্লাস দেখছো সবাই ক্লাসটি শেয়ার দাও এবং কমেন্ট করো। আচ্ছা, সৌরভ কুমার লিখেছিল কত প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন উত্তর স্বাধীনতা, ঠিক হয়েছে। আচ্ছা, এবার এই প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সাম্যের সাধারণ অর্থ কি? সংহতি, সমান, সহচার নাকি সীমানা? তোমরা দ্রুত উত্তরটি দিয়ে দাও। আচ্ছা, এখানে সাম্য বলতে কি বোঝায় তোমরা উত্তর দাও, আমি আগে এই সাম্য নিয়ে একটু আলোচনা করি। সাম্য বলতে আসলে কি বোঝায়? সাম্য সাম্য বলতে সাম্য বলতে মূলত বোঝায় সমান, অর্থাৎ আমি তুমি সবাই সমান। কিন্তু আমাদের পৌরনীতির ভাষায় কিংবা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা যে সাম্যটি বুঝি, এই সাম্য বলতে আমাদেরকে বোঝানো হয় যে জাতি ধর্ম জাতি ধর্ম বর্ণ শ্রেণী নারী তাহলে সাম্য বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে আমরা বুঝি জাতি ধর্ম বর্ণ শ্রেণী নারী পুরুষ সবকিছু নির্বিশেষে আমরা সমান। অর্থাৎ কারো কোনো ক্ষমতা আছে, কারো আর্থিক সঙ্গতি ভালো, কারো আর্থিক সঙ্গতি ভালো না, অথবা ও নিম্ন জাতির আমি উচ্চ জাতির, এরকম কোনো কিছুই না। সে নারী আমি পুরুষ, এই কারণে কোনো বৈষম্য কোনো কিছুই করা হবে না। অর্থাৎ রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা আমাদেরকে জনগণকে দেবে, সেই সকল সুযোগ সুবিধায় প্রত্যেকটি জনগণের অধিকার সমান থাকবে এবং প্রত্যেকটি জনগণের সেই জায়গায় এঙ্গেজমেন্ট সমান থাকবে। এখানে কোনো বৈষম্য হবে না, এটিকেই বলা হয় সাম্য। সুতরাং সাম্যের সাধারণ অর্থ কি দাঁড়াবে? সাম্যের সাধারণ অর্থ দাঁড়াবে সমান। এখানে অনেকেই উত্তর দিয়েছে, জাহান উত্তর দিয়েছে 3 গ, ফারহানা নুহা উত্তর দিয়েছে 3 গ, ফারহানা ঝুমু, তাহমিনা খাতুন, সৌরভ কুমার, মাইশা ইয়াসমিন সবার উত্তর 3 সি 3 গ, সবার উত্তর সঠিক। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যেটা বলা হয়েছে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? এখানে আসলে ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নেই। মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? এটা একদম মনে রাখার মতো, আমরা যেটাকে সরাসরি বলি মুখস্থ করার মতো, কারণ আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ আমাদের উক্তি থাকে যেগুলো থেকে প্রশ্ন আসে কিংবা ক নাম্বারেও আসে, এমসিকিউ অথবা ক নাম্বারে। কমেন্ট পড়ি একটু। জাহান কমেন্ট করেছে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলে সমান, এটাই বোঝায়। হ্যাঁ, এটাই সাম্য। ফাতেমা ওই একই কমেন্ট, জাতি ধর্ম বর্ণ শ্রেণী পুরুষ নির্বিশেষে সকলের সমান সুযোগ সুবিধা ভোগ করাকে সাম্য বলে। হ্যাঁ, সঠিক। আমার থেকেও তোমাদের সংজ্ঞা ভালো হয়েছে। এবার কমেন্ট করতে থাকো, আমি একটু দেখি যে আমার কোথায় কোথায় ল্যাগ আছে, তোমরা কত বেশি জানো আমার থেকে। আচ্ছা, এবার এই উত্তরটা কে কে পারো? 4 মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? আমি অপশনগুলো বলে দিই, এইচ বি স্টেইন, এফ ডি ক্লার্ক, ক্লাইভ কুখন এবং এম ডব্লিউ পামফ্রে। তাহলে এই যে উক্তিটা আছে এটা এসেছিল একবার বোর্ড পরীক্ষার প্রশ্নে। আচ্ছা, জাহান বলেছে 4 ক, সৌরভ কুমার 4 ক। আর সবার কমেন্ট কোথায়? 2 দিনে তো অনেকেই কমেন্ট দেখলাম, আর কমেন্ট কোথায়? দ্রুত কমেন্ট করো। চারের ক। আচ্ছা, 4-5 জন যারা কমেন্ট করেছেন সবাই 4 ক, কিন্তু আসলে উত্তরটা হবে এম ডব্লিউ পামফ্রে। মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি এম ডব্লিউ পামফ্রে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কোনটি পরিবর্তনশীল? মূল্যবোধ, রাষ্ট্র, সাম্য নাকি ঐক্য? আচ্ছা, এখানে ফাতেমা কমেন্ট করেছিল ভাইয়া এখানে কি রেগুলার ক্লাস হয়? হ্যাঁ, আমরা এখানে তোমাদের জন্য
আমাদের একটা রুটিন দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে, শিডিউলটা প্রকাশ করা হবে, অথবা আগেও দেওয়া ছিল, অনেকগুলো আগে যে পোস্টগুলো আছে সেগুলো একটু দেখে নাও। যেমন আমাদের প্রতি বৃহস্পতিবার আমাদের পরিণতি ক্লাসটি হয় সন্ধ্যা 7টা থেকে, এবং অন্যান্য তোমাদের মানবিক এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্রতিদিন নিয়মিত একই সময়ে প্রতি সপ্তাহে একই ক্লাসগুলো বারবার করা হয়। তোমরা একটু পেজে চোখ রাখো, এবং যদি তোমাদের ক্লাস শিডিউলের দরকার হয় তোমরা পেজে নক করতে পারো, তোমাদেরকে শিডিউল দিয়ে দেওয়া হবে কখন কি ক্লাস হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে 5.5 কোনটি পরিবর্তনশীল? মূল্যবোধ, রাষ্ট্র, সাম্য নাকি ঐক্য? উত্তর দাও। অনেকেই উত্তর দিয়েছে। 5-এর ক, 5-এর ঈশা হাওলাদার কমেন্ট করেছে 5-এর বি, আর ফাতেমা জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি জেনে নিও। জাহান কমেন্ট করেছে 5-এর ক। আচ্ছা, এবার আমরা উত্তর দেই কোনটি পরিবর্তনশীল? পরিবর্তনশীল হলো মূল্যবোধ। মূল্যবোধ কেন পরিবর্তনশীল? কারণ আমি মূল্যবোধের সংজ্ঞায় প্রথম প্রশ্নের উত্তরে মূল্যবোধের সংজ্ঞায় বলেছিলাম যে চিন্তা ভাবনা অথবা আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প, ঔচিত্যবোধ আমাদের কার্যকলাপ অথবা আমাদের সামগ্রিক জীবনের যত কর্মকাণ্ড আছে সবগুলোকে নিয়ন্ত্রণ অথবা পরিচালিত করে, সেগুলোকে আমরা বলি মূল্যবোধ। এখন মূল্যবোধ পরিবর্তনশীল। মূল্যবোধ কেন পরিবর্তনশীল? আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটতেই পারে, আমাদের সংকল্পের পরিবর্তন ঘটতেই পারে। আমরা এক ইথিক্সে বিশ্বাসী, ওই ইথিক্স বাদ দিয়ে আমরা অন্য একটা ইথিক্সে যেতেই পারি, আমরা অন্য কোনো একটা মত বিশ্বাস করতেই পারি। এই কারণে তার সাথে সাথে এই বিশ্বাসের সাথে সাথে আমাদের মূল্যবোধ পরিবর্তন হবে। তাই বলা হয় কোনটি পরিবর্তনশীল? পরিবর্তনশীল হলো মূল্যবোধ। সবাই উত্তর দিয়েছে 5-এর ক। রীতি বিশ্বাস, রীতা, মাইশা, ইয়াসমিন, ফাতেমা, সৌরভ কুমার, জাহান মূল্যবোধ। ঠিক আছে ভাইয়া, আপুরা, তোমাদের সবার কমেন্ট ঠিক আছে। এবার 6 নম্বর প্রশ্নে যাই, সবাই দ্রুত উত্তর দিবে 6 নম্বর প্রশ্নের। আচ্ছা, আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট একটা ঘোষণা, সেটি হলো আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 শুরু হয়ে যাচ্ছে। আমাদের এসএসসি ব্যাচ যারা আছো তাদের জন্য এই ব্যাচে যে তোমাদের জন্য যে সুবিধাগুলো থাকবে সেগুলো হলো লাইভ ক্লাস থাকবে 30টি, ইংরেজি লাইভ ক্লাস, বাংলা লাইভ ক্লাস থাকবে 30টি, ইংরেজি লাইভ ক্লাস থাকবে 30টি, আইসিটি লাইভ ক্লাস থাকবে 30টি, এবং বোনাস রেকর্ডেড ক্লাস থাকবে 60টি। তোমরা যারা এখনো ভাবছো যে আমার প্রিপারেশন এখনো একটু মনে হয় পিছিয়ে আছি অন্যদের থেকে, কিংবা আমার আরেকটু ভালোভাবে পড়া উচিত একদম প্রথম থেকে আবার শুরু করার জন্য, তোমরা এই অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হয়ে যেতে পারো। আশা করি তোমরা খুব ভালো একটা সার্ভিস পাবে এবং তোমাদের এসএসসির যে সিলেবাস আছে সেটি পরীক্ষার আগে কভার দেওয়া সম্ভব। আচ্ছা, এখানে বোনাস রেকর্ডের ক্লাস তো 60টি বললামই। এক্সাম থাকবে তোমাদের সব মিলিয়ে 60টি এক্সাম থাকবে, এবং প্রতি টপিক ওয়াইজ তোমাদের এক্সাম নেওয়া হবে। আর তোমাদের কোর্স ফি যে আছে, কোর্স ফি সেটি 3000 থেকে কমিয়ে মাত্র 1500 টাকা করা হয়েছে, মাত্র 1500 টাকা। আর যোগাযোগের জন্য তোমরা এই যে এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে 01852471092 এবং 01715034443। আচ্ছা, আমরা এই পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, আমাদের যে প্রশ্ন নাম্বার আছে এটি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, মূল্যবোধ আসলে অভিন্ন, আইন নয়, নৈতিকতা প্রাধান্য। এখানে মূল্যবোধের যে বৈশিষ্ট্যগুলো আছে, মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে চেয়েছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে ভাইয়া এটা কত অধ্যায়? এটা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আচ্ছা, এবার প্রশ্ন দেখো, মূল্যবোধ আসলে কি? এখানে মূল্যবোধের যে বৈশিষ্ট্যগুলো আছে, মূল্যবোধের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের বর্ণনা দিতে বলেছে, অথবা 3টা অপশন আছে, এই 3টা অপশনের মধ্যে কি কি মূল্যবোধের সাথে যায় সেই অপশনগুলো তোমরা লিখবে। এখন হচ্ছে তামান্না তাসনিম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আচ্ছা, দ্রুত কমেন্টে তোমাদের উত্তর জানাও, এই প্রশ্নের উত্তর কি হবে? মূল্যবোধ সম্পর্কে আমি তোমাদের আগে বলেছি, মূল্যবোধ কি? যে সকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প, ঔচিত্যবোধ আমাদেরকে পরিচালনা করে, আমাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে মূল্যবোধ বলে। মূল্যবোধ অনেক ধরনের হতে পারে, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, অনেক রকমের মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধের এখানে দেওয়া আছে কোনটি সঠিক? মূল্যবোধ কি অভিন্ন? মূল্যবোধ কিন্তু অভিন্ন না, মূল্যবোধ ভিন্ন ভিন্ন। আমার মূল্যবোধ এক, তোমার মূল্যবোধ ভিন্ন। যেমন এর সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা বোঝার মতো একটি উদাহরণ হতে পারে আমাদের রাজনৈতিক মূল্যবোধ। যেমন ধরো, আমাদের রাজনৈতিক মূল্যবোধের ভিতর কিন্তু আমরা অনেক দল আছে বাংলাদেশে,
বাংলাদেশে অনেকগুলো দল আছে নিবন্ধিত এবং যার যে দল ইচ্ছা সেই দলে যাচ্ছে। এখানে কিন্তু কারো মূল্যবোধ এক না। এক দলে বিশ্বাসী হলে মূল্যবোধ এক, কিন্তু সবার কিন্তু এই বাংলাদেশে যত মানুষ আছে সবার মূল্যবোধ কিন্তু রাজনৈতিক মূল্যবোধ কিন্তু এক না, কারণ তারা ভিন্ন ভিন্ন দল কিন্তু ভিন্ন ভিন্ন মতে বিশ্বাসী। তো এখানে যে প্রথম অপশনটি আছে মূল্যবোধ আসলে অভিন্ন, এটা হবে না, এটা ভুল। আচ্ছা, মূল্যবোধের অনেকে উত্তর দিয়েছে। 6 এর গ ওয়াসিম জাফর, ওয়াসিম সি, সৌরভ কুমার ডি। আচ্ছা, সৌরভ কুমার ডি, তুমি একটু ভালোভাবে দেখো ভাইয়া এই প্রশ্নের সলভটা। মাইশা ইয়াসমিন বি, ঈশা হলাদার সি, ফারহানা জুমু সি, মোহাম্মদ শাওন সি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু আলোচনা করি। আইন নয় মূল্যবোধ, কেন আইন নয়? মূল্যবোধ এটি আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, আমি কোন কোন ইথিক্স বা কোন নীতিগুলো আমাকে পরিচালনা করবে আর কোন নীতিগুলো আমাকে পরিচালনা করবে না, এর সম্পূর্ণই দায়ভার আমার। আইন করে কিংবা কোনো শাসন প্রণয়ন করে আমাদের এই মূল্যবোধগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা আমাদের সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার। তাই আইন নয়, এটা সঠিক। মূল্যবোধ আইন নয়। আচ্ছা, মূল্যবোধ নৈতিকতা প্রাধান্য কেন? মূল্যবোধ নৈতিকতা প্রাধান্য বললাম যে এটি আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার। আমাদের নৈতিকতা কেমন হবে অথবা আমাদের লাইফস্টাইল কেমন হবে, আমরা কোন নীতিতে বিশ্বাস করব, কিংবা আমাদের সবকিছু মানে একদম মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপারের কারণে মূল্যবোধ নৈতিকতা প্রাধান্য। এখানে মূল্যবোধের ভিতর নৈতিকতার ব্যাপারটি অবশ্যই থাকবে। তাই আমাদের উত্তর হবে 6 এর গ, 2 এবং 3। তাহলে মূল্যবোধ আসলে আইন নয় এবং নৈতিকতা প্রাধান্য। যারা যারা সি কমেন্ট দিয়েছো সবার উত্তর ঠিক হয়েছে, কিন্তু যে ফারহানা ঝুমু আর একজন কমেন্ট করেছিল ঘ, একটু কে যেন কমেন্ট করেছিল ঘ, সৌরভ কুমার। তোমাদের উত্তরটা নিতে পারলাম না, সরি, কারণ উত্তর হবে গ। সৌরভ কুমার লিখেছে এসএসসি 2025। ঠিক আছে ভাইয়া, ক্লাস করো। এর পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে মূল্যবোধের উপাদান কয়টি? মূল্যবোধের উপাদান কয়টি? আচ্ছা, মূল্যবোধের উপাদান কয়টি, এই প্রশ্ন যখন সলভে যায়, এই প্রশ্ন নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। তার কারণ এই প্রশ্নের সঠিক কোনো উত্তর দেওয়া আছে কিনা, মানে ওইভাবে কোনো উত্তর দেওয়া নাই। কিন্তু এই প্রশ্ন যদি আসে, মানে এরকম কমপ্লেক্স প্রশ্ন যদি আসে, তাহলে তোমরা কিভাবে উত্তর দিবে সেটার জন্য এই প্রশ্নটা দাও। এখানে প্রশ্ন দেওয়া আছে মূল্যবোধের উপাদান কয়টি। যদি প্রশ্নে দেওয়া থাকতো মূল্যবোধের উপাদান সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, তামান্না তাসনিম কমেন্ট করেছে মূল্যবোধ ব্যক্তির ইচ্ছা মানদণ্ড, তাই এটি আইন নয়। হ্যাঁ, মূল্যবোধ ব্যক্তির ইচ্ছার মানদণ্ড। ব্যক্তির মূল্যবোধ বললাম তো, মূল্যবোধ সমস্তটাই ব্যক্তির মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার। তাই এটি আইন দ্বারা কোনো সময় আমাদের এই মূল্যবোধ নিয়ন্ত্রণ অথবা আমাদের কোনো একটা মূল্যবোধ চাপিয়ে দেওয়া এটা আসলে সম্ভব না। আচ্ছা, 7 নম্বরের উত্তর কি হবে সবাই দাও। আচ্ছা, মাইশা ইয়াসমিন কমেন্ট করেছে 7 এর সি। আরো যারা লাইভটি দেখছো তারা দ্রুত কমেন্ট করো যে আমাদের উত্তরটি কি হবে, মূল্যবোধ কয়টি, মূল্যবোধের উপাদান কয়টি। আচ্ছা, এখানে প্রশ্ন হলো মূল্যবোধের উপাদান প্রধানত কয়টি? মূল্যবোধের উপাদান প্রধানত যদি কয়টি থাকে, যদিও এই প্রশ্ন খুবই কম আসে মূল্যবোধের প্রধানত উপাদান কয়টি, যদিও বা আসে কম আসে, তারপরেও মূল্যবোধ যদি আসে কোনো কারণে পরীক্ষায় যে মূল্যবোধের উপাদান প্রধানত কয়টি, তাহলে উত্তর হবে 4টি। মূল্যবোধের উপাদান প্রধানত 4টি। কিভাবে? এগুলো হলো আমি আবার বলি, এই প্রশ্নটি তোমাদের সাধারণত খুব বেশি আসে না, খুবই কম। তারপরেও যদি কোনো কারণে আসে তাহলে মূল্যবোধের উপাদান প্রধানত 4টি। কি? নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং আর্থিক মূল্যবোধ।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আসি। আচ্ছা, তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কি কি দিলে? মূল্যবোধের উপাদান কয়টি? দেখি উত্তর কি। 7টি, 7টি, 7 হবে মেবি এ, মেবি সি। আচ্ছা, মূল্যবোধের উপাদান হলো 10টি। মূল্যবোধের উপাদান 10টি। আচ্ছা, এটাই উত্তর, যে মূল্যবোধের উপাদান 10টি। মূল্যবোধ কিন্তু অনেক বিস্তৃত আমাদের আলোচনা, আর এই প্রশ্নগুলো যে আছে এগুলোর সংখ্যা আসলে কোনোভাবে নিশ্চিত করা হয় না। তবে যে আমরা যে গাইড বইগুলো সলভ করি কিংবা যে গাইড বইগুলোতে দেখি, ওইখানে সাধারণত মূল্যবোধের উপাদান কয়টি দেওয়া থাকে? মূল্যবোধের উপাদান এই 10টি দেওয়া থাকে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাই। নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি কোনটি? দেশ, সমাজ, আইন নাকি পরিবার? নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি কোনটি? দেশ, সমাজ, আইন নাকি পরিবার? আচ্ছা, অনেকে লিখেছে 4টি, 4টি। হ্যাঁ, তোমাদের উত্তরও ঠিক আছে, 4টি। প্রধানত যদি মূল্যবোধের আমাদের প্রশ্ন যদি বলে মূল্যবোধের উপাদান প্রধানত কয়টি, তাহলে হবে 4টি। আর মূল্যবোধের মোট না, মূল্যবোধের উপাদান কয়টি? 10টি। আচ্ছা, এবার 8 নম্বরে আসি। নৈতিকতা আর ঔচিত্যবোধ বিকাশের ভূমি কোনটি? দেশ, আইন, সমাজ নাকি পরিবার? আচ্ছা, তোমরা যারা উত্তর দিচ্ছ, উত্তরের আগে একটু প্রশ্ন নাম্বারটা লিখে দিও। 7-এর উত্তর দিচ্ছ নাকি 8-এর উত্তর দিচ্ছ, তাহলে একটু আমাদের কমেন্ট করতে সুবিধা হয়। কারণ আমাদের এখানে আমি বলার কিছুক্ষণ পরে তোমাদের কমেন্টগুলো আসে, এই কারণে আমার একটু পড়তে অসুবিধা হয় কোন নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছ তোমরা। আর আবার বলি, কেবলমাত্র 8 নাম্বার প্রশ্ন, আরো অনেকগুলো এমসিকিউ সলভ করব। সবাই দ্রুত বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং তোমাদের বন্ধুদেরকে ডেকে একসাথে প্রতিযোগিতামূলক একটা ক্লাস হোক, তাদেরও সুবিধা হোক, আমাদেরও একটা তোমাদের সুবিধা হোক, এবং দেখা যাক কে কতটুকু, কার প্রিপারেশন কতটুকু, কিংবা এসএসসি সাবমিট যারা আছো তারাও দেখো যে তোমাদের বেসিক ঠিকভাবে গড়ে উঠছে কিনা। আচ্ছা, অনেকে লিখেছে 8-এর ঘ, 8-এর ডি, নৈতিকতা বিকাশ ভূমি কোনটি? আচ্ছা, আর কি কি উত্তর আসে দেখি, উত্তর দিতে থাকো, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে পরিবার। সৌরভ কুমার লিখেছে পরিবার, ওয়াসিম জাফর ওয়াসিম পরিবার, আফরিন হোসাইন, তোমার কমেন্ট মনে হয় প্রথম দেখলাম ভাইয়া। তোমার কমেন্টও দেখছি পরিবার, ধন্যবাদ। পরিবার, পরিবার বিকাশ ভূমি কোনটি? পরিবার, নৈতিকতা আর ঔচিত্যবোধের। আরো কমেন্ট দেখতে চাই দ্রুত। পরিবার, তাওয়ান্না তাসিম তার বন্ধুদেরকে মেনশন দিয়েছে, ধন্যবাদ আপু মেনশন দেওয়ার জন্য। আরো দ্রুত তোমাদের যারা বন্ধু বান্ধব আছে দ্রুত মেনশন দিয়ে দাও, এবং এই প্রশ্নের কমেন্ট দেখতে চাই, সকলের কমেন্ট দেখতে চাই আমরা, যে কে কি কমেন্ট করছো, দ্রুত কমেন্ট করো। জাহান লিখেছে ভাইয়া আমি এসএসসি 26 ব্যাচ, ক্লাসে স্বাগতম আপু, ক্লাস করতে থাকো, আশা করি ভালো লাগবে এবং তোমাদের যে বেসিকগুলো খুব স্ট্রং হবে। আচ্ছা, এবার আমাদের উত্তরে আসি, উত্তর আসলে কি হবে। আচ্ছা, নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি বলা হয় সমাজকে। নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি বলা হয় সমাজকে। কেন সমাজকে নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি বলা হয়? এর কারণটি হলো, আমাদের যে নৈতিকতা, আমরা নৈতিকতা বলতে কি বুঝি? আমরা নৈতিকতা বলতে বুঝি আমাদের যে ন্যায়, অন্যায়, ভালো, খারাপ এই সকল কিছু করার যে আমাদের চিন্তা ভাবনা কিংবা আমাদের যে শিক্ষা, সেটি কিন্তু আমরা সমাজ থেকে পাই। হ্যাঁ, পরিবার থেকে অবশ্যই পাই, পরিবার থেকে আমরা এই নৈতিকতা শিক্ষা অবশ্যই পাই, ভালো কাজ করতে হবে কিংবা খারাপ কাজ করা যাবে না। কিন্তু আমাদের জীবনে এই নৈতিকতা কিংবা ঔচিত্যবোধের যে প্রভাব, সেটি থাকে হলো আমাদের সমাজের, কারণ সমাজ আমাদের নানাভাবে শিক্ষা দেয় কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি শুদ্ধ, কোনটি অশুদ্ধ, এই সব কিছুই। তাই আমাদের উত্তর হবে নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি কোনটি? সমাজ। আর কিছু কিছু প্রশ্নে এরকম কমপ্লেক্স প্রশ্ন থাকে যে আমরা সবাই ভুল করি, এই কারণে প্রশ্নগুলো দেওয়া হয়। আশা করি সবাই এই প্রশ্নটা মাথায় রাখবেন, নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি কোনটি? নৈতিকতা আর ঔচিত্যবোধের বিকাশ ভূমি হলো সমাজ। আচ্ছা, তামান্না তাসনিম আরো অনেককেই মেনশন দিয়েছে, ধন্যবাদ আপু। তোমাকে আমাদের ব্যাচে ভর্তির সময় হয়তো কিছু ছাড় দেওয়ার দরকার, কারণ তুমি যেভাবে তোমার বন্ধুদেরকে মেনশন দিচ্ছ। আচ্ছা,
সে শেয়ারও ডান, তার শেয়ার করাও ডান। তোমাদের আরো ক্লাস দেখছো, সবাই দ্রুত ক্লাস শেয়ার দিয়ে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও। আরো অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো আমরা সলভ করব। আচ্ছা, এর পরবর্তী 9 নাম্বার প্রশ্নে যাই আমরা। 9 নাম্বার প্রশ্ন, রাষ্ট্রের ভিত্তি কোনটি? রাষ্ট্রের ভিত্তি কোনটি? জাতীয়তাবাদ, ন্যায় বিচার, সমাজতন্ত্র নাকি সহমর্মিতা? জাহান জি ভাইয়া। আচ্ছা, সবাই শেয়ার দিয়ে দাও আর দ্রুত 9 নম্বর প্রশ্ন এসে গেছি। 9 নম্বর প্রশ্ন উত্তর দাও। রাষ্ট্রের ভিত্তি কোনটি? রাষ্ট্রের ভিত্তি জাতীয়তাবাদ, ন্যায় বিচার, সমাজতন্ত্র নাকি সহমর্মিতা? রাষ্ট্রের ভিত্তি কোনটি? আচ্ছা, আমাদের আরেকটা বিষয় মনে হয় একটু আলোচনা করার দরকার ছিল আগের প্রশ্নে, সেটি হলো নৈতিকতা নিয়ে। নৈতিকতা, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কি? আশা করি সবাই জানো, অথবা যারা জানো না তারা একটু দেখে নাও। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কি? নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো মোরালিটি। আর এই মোরালিটি শব্দটি কই থেকে এসেছে? মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে, যার অর্থ হলো সঠিক আচরণ বা চরিত্র। যার অর্থ কি? সঠিক আচরণ বা চরিত্র। আমরা লিখতে পারি আচরণ বা চরিত্র। আচরণ বা চরিত্র। তাহলে কি দাঁড়ালো আমাদের নৈতিকতা? যে আমরা যে নৈতিকতা লিখি, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কি? নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো মোরালিটাস। আর মোরালিটাস শব্দটি কই থেকে এসেছে? মোরালিটাস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ। আর এই ল্যাটিন শব্দ, ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দটি এসেছে মোরালিটাস শব্দ থেকে, ল্যাটিন মোরালিটাস শব্দ থেকে। আর এই মোরালিটাস শব্দের অর্থ কি? মোরালিটাস শব্দের অর্থ হলো আচরণ অথবা চরিত্র। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্নে যাই। অনেকে কমেন্ট করেছে, ওয়াসিম জাফর, ওয়াসিম, রাষ্ট্রের ভিত্তি কোনটি? জাতীয়তাবাদ। তামান্না তাসনিম, তামান্না তাসনিম ল্যাটিন শব্দ থেকে। হ্যাঁ আপু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তোমরা এই বিষয়টি ধরতে পেরেছো নৈতিকতা সম্পর্কে ইংরেজি প্রতিশব্দ এবং ল্যাটিন শব্দ। এবার আমরা আসি 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ভিত্তি কোনটি? জাতীয়তাবাদ, ন্যায় বিচার, সমাজতন্ত্র নাকি সহমর্মিতা? আচ্ছা, রাষ্ট্রের ভিত্তি কি? এখানে তোমাদের একটা কনফিউশন লাগতে পারে। আমি রাষ্ট্রের ভিত্তির ছোট্ট একটা সংজ্ঞা, অথবা যেটা বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য আমি একটু লিখে দিই। রাষ্ট্রের ভিত্তি বলতে বোঝায় যে উপাদানগুলো একসাথে রাষ্ট্রের প্রতিষ্ঠা, কার্যক্রম, দেখি তোমাদের কমেন্ট গুলো কি কি। আমার লিখে একটু সময় লেগে গেল। কি কি লিখেছো? এ হবে কি? ফাতেমা জাহারের প্রশ্ন এ হবে কি? আমারও প্রশ্ন এ হবে কি? উত্তর দাও। আচ্ছা, রওনক জাহান, অনামিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদ ইসলাম, আচ্ছা আচ্ছা, এখানে দুজনকে দেখছি, শাহাদ ইসলাম আর মনে হয় কেউ। এসএসসি ব্যাচ কত ভাই?
এগুলা প্রশ্নের উত্তর তোমরা পরে করে নিও, কমেন্ট বক্স তোমাদের জন্য থাকবে, তোমাদের ইনবক্স আছে সেখানেও করতে পারো। এখানে প্রশ্নের উত্তর দাও যে রাষ্ট্রের ভিত্তি কোনটি, জাতীয়তাবাদ, ন্যায় বিচার, সমাজতন্ত্র নাকি সহমর্মিতা। এটা কি রাকিব? রাকিব লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ফার্স্ট টাইম ক্লাস করছে? ফারহানা নুহা ফার্স্ট টাইম ক্লাস করতেছি। আচ্ছা, স্বাগতম আপু ক্লাস করার জন্য। তামান্না তাসনিমও লিখছে ভাইয়া আজকে প্রথম আপনার ক্লাস করছি, স্বাগতম আমার ক্লাসে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, রাষ্ট্রের ভিত্তি বলতে আমরা কি বুঝেছি? যে উপাদানগুলো একসাথে রাষ্ট্রের প্রতিষ্ঠা, কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এখানে রাষ্ট্রের কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে, সেগুলোকে রাষ্ট্রের ভিত্তি অথবা রাষ্ট্রের, হ্যাঁ রাষ্ট্রের ভিত্তি বলে। এখানে রাষ্ট্রের ভিত্তি হিসেবে আমরা কি কি উত্তর আসতে পারে? উত্তর কিন্তু দেখছি না, অনেকে দেখছে 9 ক ক ক ক। রাষ্ট্রের সুশাসন এবং রাষ্ট্রের কার্যক্রম কি জাতীয়তাবাদ? জাহানও লিখেছে ক। না ভাইয়া, এটা আসলে ক হবে না, এখানে উত্তর হবে ন্যায় বিচার। এখানে উত্তর হবে ন্যায় বিচার। এখানে রাষ্ট্র প্রতিষ্ঠার, বাঙালি রাষ্ট্র প্রতিষ্ঠার 4টি মূল তন্ত্র চাই নাই যে তুমি এখানে বাঙালি জাতীয়তাবাদ দিবা। এখানে আছে রাষ্ট্রের ভিত্তি কোনটি, রাষ্ট্রের ভিত্তি হলো ন্যায় বিচার। যদি রাষ্ট্রের ভিত্তিতে যদি ন্যায় বিচার যদি না থাকে, রাষ্ট্রের ভিত্তিতে যদি তোমার যদি সুশাসন না থাকে, আইনের শাসন যদি না থাকে, সেক্ষেত্রে তোমার রাষ্ট্রের কার্যক্রম আর সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হবে না। এই কারণে সবসময় ন্যায় বিচার দরকার, কারণ ন্যায় বিচারের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এই যে তামান্না তাসনিম লিখেছে খ হবে, শাহাদত কুমার লিখেছে খ হবে, সৌরভ কুমার লিখেছে ইয়েস খ, রাকিব লিখেছে খ। হ্যাঁ, তোমাদেরটা ঠিক আছে। রাষ্ট্রের ভিত্তি কোনটি? রাষ্ট্রের ভিত্তি হলো ন্যায় বিচার। এই জায়গায় কিন্তু তোমরা সবসময় একটু খেয়াল রাখবে, রাষ্ট্রের ভিত্তি চাইছে নাকি বাংলাদেশের যে রাষ্ট্র প্রতিষ্ঠার 4টি মূলতন্ত্র আছে, ওই মূলতন্ত্রগুলো কি কি। এই জায়গায় কিন্তু রাষ্ট্রের ভিত্তি চাইছে, এখানে কিন্তু বাঙালি রাষ্ট্র বলে না। এটা যে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি কোনটি হবে? রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হবে ন্যায় বিচার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান কি? ঔচিত্যবোধ, সামাজিকতা বোধ, নৈতিকতা নাকি শৃঙ্খলা? ফাতেমা ভাই, আমি খ ভাবতেছিলাম। ঠিক আছে, তোমারটা ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 10-এর উত্তর সবাই দাও দ্রুত। সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান কি? ঔচিত্যবোধ, সামাজিকতা বোধ, নৈতিকতা নাকি শৃঙ্খলা বোধ? উত্তর কি হবে? আচ্ছা, উত্তর 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 সৌরভ কুমার লিখেছে 10-এর গ। আচ্ছা, তোমরা সবাই উত্তর দাও। এখানে আসলে উত্তরটি হবে শৃঙ্খলাবোধ। সমাজ জীবন বলতে তার বোঝানোর কিছু নেই। সমাজ জীবন বলতে আমরা যে সামাজিক, আমাদের আশেপাশে যে সামাজিক পরিবেশে আমরা বড় হই, কিংবা যে সামাজিক পরিবেশে বেড়ে উঠি, কিংবা যে সামাজিক পরিবেশে আমরা আমাদের জীবনযাপন করি, প্রাত্যহিক কার্যকলাপগুলো সম্পন্ন করি যে সকল মানুষের সাথে, সেটিকে সমাজ জীবন বলা হয়। আর সমাজ জীবনে যদি আমরা অগ্রগতি করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন শৃঙ্খলাবোধ। যে জাতি যত শৃঙ্খল সে জাতি তত উন্নত, আর যে জাতি যত উশৃঙ্খল সে জাতি তত অনুন্নত। তাই উত্তর হবে কি? সমাজ জীবনে অগ্রগতির প্রধান সোপান কি? সমাজ জীবনে অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ। এবার 11 নম্বর প্রশ্নে। ফারহানা নুহা লিখেছে 10-এর 4, তানজিম 10-এর 4, শাহাদত ইসলাম জাহান 10-এর 4। 10-এর 4 উত্তর সঠিক। এর পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা আচ্ছা, এসএসসি 25 ব্যাচের জন্য তোমাদের একটি, আচ্ছা এই নোটিশগুলো একটু দেখো, যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, নতুন ব্যাচ শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি 2025 থেকে। যেখানে থাকবে 40টি ক্লাস, এক্সাম থাকবে 20টি, এটা হবে বাংলার উপর। আর ইংরেজির উপর হবে 40টি ক্লাস, এক্সাম থাকবে 20টি। এবং সাধারণ জ্ঞানের উপরেও তাই, 40টি ক্লাস, এক্সাম থাকবে 20টি। আর সর্বমোট ক্লাস থাকছে 120, ফাইনাল মডেল টেস্ট 20, সর্বমোট এক্সাম হবে 60টি। আর কোর্স ফি মাত্র 3500 টাকা। আর এটা গেল খ ইউনিটের জন্য, খ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ। আর গ ইউনিটের জন্য থাকছে একই, বাংলা ক্লাস থাকবে 40টি, এক্সাম 20টি, হিসাব বিজ্ঞান ক্লাস 40টি, এক্সাম থাকবে 20টি, ফিনান্স ক্লাস 15টি, এক্সাম 10টি, ইংরেজি ক্লাস 40টি, এক্সাম 20টি, ম্যানেজমেন্ট ক্লাস 20টি এবং এক্সাম থাকবে 12টি, মার্কেটিং ক্লাস 15টি, এক্সাম থাকবে 10টি।
এবং সর্বমোট ক্লাস করানো হবে 155, ফাইনাল মডেল টেস্ট 20, সর্বমোট এক্সাম 92টি, কোর্স ফি মাত্র 3500। তোমরা যারা ক্লাসগুলো করতে চাও, এবং আশা করি তোমাদের এই অ্যাডমিশন জার্নিকে আরো সুন্দর করার জন্য এবং তোমাদেরকে আগে থেকেই গড়ে তোলার জন্য তোমাদেরকে এই আশা করি যে এই ব্যাচ বা এই কোর্সগুলো তোমাদেরকে খুব ভালোভাবে গাইড দিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কোনটি? সহিষ্ণুতা, কল্যাণমুখিতা, আইনের শাসন নাকি সহনশীলতা? 11 নম্বর প্রশ্ন। গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কোনটি? আচ্ছা আপু, তোমরা তোমাদের কমেন্টগুলো একটু পরে করো। এবার 11 নম্বর প্রশ্নের উত্তরগুলো একটু দাও। গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কোনটি? সহিষ্ণুতা, কল্যাণমুখিতা, আইনের শাসন নাকি সহনশীলতা? উত্তর কি হবে? গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ। গণতন্ত্র মূল্যবোধ সম্পর্কে সে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। মূল্যবোধ কি? যা আমাদের প্রাত্যহিক জীবনকে পরিচালিত করে, যে সকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য। আর গণতন্ত্র কি? গণতন্ত্র বলতে আমরা যেটি বুঝি, গণতন্ত্র হলো জনগণের শাসন, যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে। হয় তারা নিজেরা থাকবে অথবা তাদের নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পাঠিয়ে সেই গণতান্ত্রিক অর্থাৎ সরকার ব্যবস্থায় পাঠাবে, সেটিকে আমরা বলি গণতন্ত্র। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে সাজু ইসলাম গ, তাসনুবা আলম, মাইশা ইয়াসমিন, মনিকা আক্তার, নাইমা ইসলাম গ। গণতন্ত্রে শ্রেষ্ঠ মূল্যবোধ কোনটি? 11 নম্বর প্রশ্ন। গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কোনটি? অনেকে গ, আইনের শাসন। গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কি আসলে আইনের শাসন? গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ হবে সহনশীলতা। আমি এখন বোঝাই গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কেন সহনশীলতা। সহনশীলতা এই কারণে, গণতন্ত্র তোমাকে শিখাবে কিভাবে অপরের মতামতের প্রতি পরমত সহিষ্ণু হতে হবে, কিভাবে অন্যের মতামতকে সুন্দরভাবে শোনার এবং সেটিকে ধারণ করার অথবা তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করা হয়, সেটি তোমাকে গণতন্ত্র বুঝাবে। তাই বলা হয় গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ কোনটি? সহনশীলতা। এখন আইনের শাসন তোমরা যেটি বলছো সেটি হলো গণতন্ত্র প্রতিষ্ঠার মানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কোন ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী হয়, সেক্ষেত্রে উত্তর হতে পারে গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমে আইনের শাসন সেটি খুব ভালোভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ হলো আমাদের সহনশীলতা, অপরের মতামতকে সম্মান জানানো, অপরের যে চাহিদা চাওয়া পাওয়া এগুলো তার কাছে ভালোভাবে শোনা এবং কোনো মারপিট হাঙ্গামা এগুলোতে না জড়ানো, শান্তশিষ্টভাবে শোনা। এটি হলো সহনশীলতা, যা গণতন্ত্র আমাদের শেখায়। কেউ পারো না ব্যাপার না, সবাই ধীরে ধীরে এরকম কনফিউশন থাকে। আমরা যখন এইচএসসি পড়েছি, দুই একটা ক্রিটিক্যাল প্রশ্ন থাকে যেগুলোতে আমাদেরও সমস্যা থাকে। আচ্ছা, এই পরবর্তী প্রশ্নে যাই আমরা। 12 নম্বরে, সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে কোনটি? কল্যাণমুখিতা, সহনশীলতা, বোধ নাকি সহমর্মিতা? 12 নম্বর প্রশ্ন। 11 নম্বর শেষ। এবার 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে কোনটি? কল্যাণমুখিতা, সহনশীলতা, সহমর্মিতা নাকি বোধ? উত্তর তোমাদের উত্তরের জন্য আছি। আচ্ছা, উত্তর দাও, আমি একটু ব্যাখ্যা করি। সমাজের ভিত্তি বলতে তোমরা বোঝো সমাজের ভিত্তি আসলে কি? সমাজের ভিত্তি হলো একে অপরের থাকা এবং এই দৃঢ় সম্পর্কটাকে আর দৃঢ় করা, যেন আমাদের সমাজ ব্যবস্থা আরো সুন্দর হয়, আমরা একে অপরের সহযোগিতায় যেতে পারি, একে অপরের সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। এই কারণে সমাজের ভিত্তি সুদৃঢ়, এটাকে বলে সমাজের ভিত্তি সুদৃঢ়। আর সমাজের ভিত্তি সুদৃঢ় করে কোনটি? কল্যাণমুখিতা, সহনশীলতা, বোধ নাকি সহমর্মিতা? অনেকে উত্তর দিয়েছে কি নিত্যানন্দ সাহা, ঘ শাহাদুল ইসলাম উত্তর দেয়নি, ওই জানে না, ইমোজি দিয়ে রাখছে। আচ্ছা, পারু লিখেছে ঘ। এই পারু কি দেবদাসের পারু নাকি? আচ্ছা যাক। ফাতেমা লিখেছে গ। ভাইয়া রাকিবের ভাইয়া কোন চ্যাপ্টার? প্রথম অধ্যায় 3য় চ্যাপ্টার ভাইয়া। এর পরবর্তী মাসি ইয়াসমিন গ। ঘ ঘ। শাহাদুল ইসলাম ক হবে নাকি? না ভাইয়া, ক হবে না। আচ্ছা, মনিকা আক্তার লিখেছে ক। 12 ঘ হবে। জাহান লিখেছে 12। আচ্ছা, উত্তর দেই। সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে কোনটি? সমাজের ভিত্তি করে সহমর্মিতা। সহমর্মিতা কি? ছোট্ট এবং এক বাক্যের উত্তর হলো অপরের ব্যথায় ব্যথিত হওয়া, অপরের সুখে সুখী হওয়া। এটি হলো সহমর্মিতা।
এই উত্তর হবে সমাজের ভিত্তিকে সুদৃঢ় কোনটি সমমর্যাদা। কারণ তুমি যদি তোমার আশেপাশে যে পাড়ার প্রতিবেশী আছে, তোমার যে আত্মীয় স্বজন আছে, অথবা তোমাদের সমাজের যারা লোক আছে, অথবা তোমাদের আশেপাশে যারা বাস করে, সেটাকে সমাজের লোকই বলে, তাদের দুঃখে যদি দুঃখী হও, তাদের কষ্টে যদি তুমি কষ্ট পাও এবং তাদের সুখে যদি তুমি সুখী হও, তাহলে হৃদ্যতার একটি সম্পর্ক গড়ে উঠবে। আর এই হৃদ্যতার সম্পর্কই আমাদের সমাজ ব্যবস্থাকে আরো দৃঢ় করে দেবে। 12 ক 12 খ 12 গ যারা লিখেছো তাদের উত্তর ভুল, 12 ঘ সঠিক উত্তর। এবার 13 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের পূর্ব শর্ত কি? গণতন্ত্রের পূর্ব শর্ত কি? শ্রমের মর্যাদা, আইনের শাসন, নিরপেক্ষতা নাকি ন্যায় বিচার? গণতন্ত্রের পূর্ব শর্ত কি? আচ্ছা, প্রশ্নের আগে আমি আবার বলি, প্রশ্নের আগে একটু প্রশ্ন নাম্বারটা দিয়ে নেবে। 11, 12, 13 নাকি 14 নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছ, কমেন্ট করতে তাহলে সুবিধা হয়। এখনো আমাদের অনেকগুলো এমসিকিউ বাদ আছে, এখনো অর্ধেক শেষ করেছি মাত্র, আরো অর্ধেক বাকি আছে। দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং কমেন্ট করতে থাকো, লাইভটি শেয়ার করে দাও। আশা করি অনেকগুলো প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা, গণতন্ত্রের পূর্ব শর্ত কি? শ্রমের মর্যাদা, নিরপেক্ষতা, আইনের শাসন নাকি ন্যায় বিচার? গণতন্ত্রের পূর্ব শর্ত কি? গণতন্ত্রের পূর্ব শর্ত এখানে শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা হয় না, নিরপেক্ষতা হয় না, ন্যায় বিচার নাকি আইনের শাসন? গণতন্ত্রের পূর্ব শর্ত কি? এখানে 13 খ কে কে লিখেছে? ফাতেমা লিখেছে 13 ডি, সরি একটা কমেন্ট উপরে গেছে। 13 ডি নিতান লিখেছে 13 খ, তাসনুবা, শাহাদত, তামান্না তাসনিম, রাকিব, মনিকা আক্তার সবাই লিখেছে 13 খ। ঠিক আছে, জনগণ যেহেতু ভোট দিয়েছে 13 খ, তাহলে উত্তর 13 খ, ন্যায় বিচার হবে না। এর গণতন্ত্রের পূর্ব শর্ত আইনের শাসন। কেন? কারণ আইনের শাসন যদি না থাকে, আইনের শাসন বলতে আমরা কি বুঝি এটা একটু বুঝাই। আইনের শাসন বলতে আমরা বুঝি দল মত জাতি বর্ণ ধনী গরিব নারী পুরুষ সবকিছু নির্বিশেষে আইনের চোখে সকলেই সমান। কারো জন্য কেউ ধনী তার জন্য এক প্রকার আইন, কেউ গরিব তার জন্য অন্য প্রকার আইন, অথবা কেউ নারী কেউ পুরুষ তার জন্য এক প্রকার আর নারীর জন্য অন্য প্রকার, এরকম কোনো কিছু না। আইনের শাসন বলতে বোঝায় আইনে যা লেখা আছে তা সবার জন্যই প্রযোজ্য। সেটা কোনো ব্যক্তি ভেদে কিংবা কোনো অঞ্চল ভেদে কোনো কিছু ভেদেই এটি কোনো বৈষম্য হবে না। আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। সবাই উত্তর দিয়েছে 13 ঘ, সবার উত্তর ঠিক আছে। হ্যাঁ, সরি 13 খ। গণতন্ত্রের পূর্ব শর্ত কি? গণতন্ত্রের পূর্ব শর্ত আইনের শাসন। এবার 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি সহজাত? ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আধুনিক মূল্যবোধ নাকি আধ্যাত্মিক মূল্যবোধ? মূল্যবোধ নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি, মূল্যবোধ আসলে কাকে বলে। একজন লিখেছে সাজুল ইসলাম, পরিণতি এত কঠিন কেন? পরিণতি কঠিন না ভাইয়া, পরিণতি সহজ। যদি তুমি একটু চিন্তা ভাবনা করে একটু ভালোভাবে পড়ো, পরিণতির মতো সহজ আর মজার সাবজেক্ট আমার মনে হয় না আর্টসে কোনো কিছু আছে। আচ্ছা, 14 অনেকে উত্তর দিয়ে সামাজিক মূল্যবোধ। কোনটি সহজাত? সামাজিক মূল্যবোধ। আচ্ছা, আর দ্রুত উত্তর দাও। একজন উত্তর দিয়েছে নিত্যানন্দ সাহা, 14 খ। মাইশা ইয়াসমিন লিখেছে 14 ডি মানে 14 ঘ, আধ্যাত্মিক মূল্যবোধ। আরো উত্তর চাই। শাহুল ইসলাম 14 2, পারু 14 বি, ফাতেমা 14 বি। আরো উত্তর চাই তোমাদের, যারা যারা দেখছো দ্রুত উত্তর করো। আচ্ছা, উত্তর পড়ছি, আগে আমার উত্তর দিন। কোনটি সহজাত? আধ্যাত্মিক মূল্যবোধ। আধ্যাত্মিক মূল্যবোধ কেন সহজাত? আধ্যাত্মিক মূল্যবোধ এই কারণে সহজাত, কেননা এটি আমাদের সাথেই থাকে। এটি আমরা আমাদের বোধ সৃষ্টি হওয়ার পর থেকে এই মূল্যবোধ আমরা সবসময় সাথে নিয়েই ঘুরি। সামাজিক মূল্যবোধ একটি সময় আমাদের তৈরি হয়, আধুনিক মূল্যবোধ যেটি আমাদের সময়ের সাথে সাথে সৃষ্টি হয়, ধর্মীয় মূল্যবোধ যেটি আমাদের সময়ের সাথে 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 আরো ধীরে ধীরে এই মূল্যবোধ আমাদের বাড়ে। কিন্তু আমাদের যে আধ্যাত্মিক মূল্যবোধ আছে, অর্থাৎ আমাদের চিন্তা চেতনার যে শক্তি, আমাদের যে ক্ষমতা, আমরা কি করব, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, এই আধ্যাত্মিকতা বিষয়ক যে মনোভাবগুলো, এগুলো আমাদের সহজাত এবং এগুলো প্রত্যেক মানুষেরই আছে। তাই কোনটি সহজাত? আধ্যাত্মিক মূল্যবোধ সহজাত। এই যে অনেকে 14 ঘ উত্তর দিয়েছে, যেমন জাহান কমেন্ট করে 14 ঘ, তামান্না তাসনিম করেছে 14 ঘ, এর আগেও একজনকে দেখলাম 14 ঘ। হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাই, 15 নাম্বার। আচ্ছা, তোমাদের আরেকটু আধ্যাত্মিক মূল্যবোধ নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আধ্যাত্মিক মূল্যবোধ বলতে কি বোঝায়?
আধ্যাত্মিক মূল্যবোধ বলে এমন একটি দৃষ্টিভঙ্গিকে বোঝায় যখন মানুষ কোনো ঈশ্বর অথবা কোনো বৃহৎ শক্তিকে বিশ্বাস করে এবং এর মাধ্যমে তার গভীর চিন্তা ভাবনার সৃষ্টি হয় এবং তার জীবনের যত কাজকর্ম আছে সেগুলো সম্পর্কে সে তার ভালো মন্দ বিচার বিবেচনা করে, অর্থাৎ এর মানে গভীর লাভ খুঁজে বেড়ায়। যেমন আমরা মুসলমান ধর্মে যারা আছি তারা খুঁজে বেড়ায় যে আমাদের এই কর্মের দ্বারা আমাদের পরকালে কি লাভ হবে কি হবে না। হিন্দু ধর্মে যারা আছে তারাও ওই একই চিন্তা করে যে পরকালে আমরা কি পাবো কি পাবো না, তাদের যে পরমাত্মা সম্পর্কে একটা ধ্যান ধারণা আছে সেটিও তাদের। কিংবা বৌদ্ধ ধর্মে যদি যাই, বৌদ্ধ ধর্মে কর্মবাদ বলতে একটি কথা থাকে যে কর্ম তুমি যে কর্ম করবে সে ফল তোমাকে ভোগ করতে হবে, এরকম কোনো কিছু একটা। যে আধ্যাত্মিক কর্মবাদ হলো আমাদের এমন একটি দৃষ্টিভঙ্গি যা মানুষ এবং অথবা বৃহৎ কোনো শক্তির শ্রদ্ধা জানায়, জীবনের গভীর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সচেতনতা বাড়ায়। আচ্ছা, আইন আইন শব্দের অর্থ কি? আইন শব্দের অর্থ কি সহায়ক, নিশ্চিত, নীতি নাকি ধর্ম? আমি এই বিষয় নিয়ে আবার এর আগে একটা প্রশ্নে আলোচনা করেছি আইন নিয়ে, এবার সবাই উত্তর দাও। 15 গ নীতি, অনেকে লিখেছে 15 গ নীতি। নীতির দ্রুত উত্তর দাও। আইন শব্দের অর্থ কি সহায়ক, নিশ্চিত, নীতি নাকি ধর্ম? পয়েন্ট করে আফিয়া জান্নাত লিখেছে 15 গ, মাইশা 15 গ, নিত্যানন্দ 15 গ। আচ্ছা, কয়েকটা কমেন্ট উপরে গেছে। শাহাদত লিখেছে 15 গ, নূর আহমেদ হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। এবার পারু লিখেছে 15 সি মানে 15 গ। আচ্ছা, জাহান লিখেছে জি ভাইয়া, পরিণতি সহজ, আমার পছন্দের একটা সাবজেক্ট, বাট আমার এখানে 3টা ভুল হয়েছে। ব্যাপার না, ভুল থেকেই মানুষ শেখে। পরিণতির প্রতি ভালোবাসা রাখো, এক সময় দেখবে যে ভুল হবে না। আমাদেরও ভুল হয় মাঝে মাঝে। মনিকা আক্তার, নূর আহমেদ, আরিফুল ইসলাম, রাহাত, তামান্না তাসলিম, মেহেরিন পলি, সবারই উত্তর গ। ঠিক আছে। আইন শব্দের অর্থ কি? আইন শব্দের অর্থ হলো নীতি। আমি আবার বলেছিলাম আইন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ল। ল এসেছে টিউটনিক, ল এসেছে টিউটনিক শব্দ ল্যাগ থেকে, যার অর্থ নীতি, নীতি বা বিধিবিধান। তাই বলা যায় কি আইন শব্দের অর্থ কি? আইন শব্দের অর্থ হলো নীতি। এটা সময় হয়েছে। আফিয়া জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া, এটা আমার ফার্স্ট ক্লাস, স্বাগতম আপু। মিম ইউসুফ মিম কমেন্ট করেছে গ। ওয়াসিম জাফর ওয়াসিম বি। বি কেন? আইন শব্দের অর্থ নিশ্চিত, কেন? আইন শব্দের অর্থ নীতি। জাহানের কাছে 15 গ। ঠিক আছে, তোমাদের সবার উত্তর ঠিক। এবার পরবর্তী প্রশ্নে যাই আমরা। আবার ওই একই, তোমাদের এক অলরাউন্ডার ব্যাচ 2.0, লাইভ ক্লাস থাকবে 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30, আইসিটি ক্লাস 30, আর বোনাস রেকর্ডেড ক্লাস থাকবে 60। এক্সাম থাকবে তোমাদের মোট 60টি। যোগাযোগ করো এই নম্বরে। আর কোর্স ফি তো বলেছি অনেক কম, 50% ছাড়। 3000 টাকার জায়গায় মাত্র 1500 টাকায় এত কিছু পাচ্ছ তোমরা। দ্রুত ভর্তি হয়ে যাও। এরপরে যাই 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলে বর্ণনা করেছেন কারা? আইনবিদ, বিশ্লেষণপন্থী লেখক, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী। উত্তর কি হবে? আচ্ছা, এখানে যারা পরিণতি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলেছে, পরিণতি দ্বিতীয় পত্র নিয়েও আমরা ক্লাস নেব। তাই এই জায়গায় পরিণতি দ্বিতীয় পত্র নিয়ে কথা না বলে এখানে যে প্রথম পত্রে যে আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, এই গুরুত্বপূর্ণ এমসিকিউর দিকে একটু নজর দাও। তোমাদের একাডেমিক কিংবা এইচএসসি পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে। 16 ক, আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলে বর্ণনা করেছেন কারা? আইনবিদ, বিশ্লেষণপন্থী লেখক। দ্রুত উত্তর দাও, দ্রুত উত্তর দাও। নিত্যানন্দ সাহা লিখেছে 16 ক। কেন ভাইয়া 16 ক কেন? আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলে বর্ণনা করেছেন কারা? আচ্ছা, আরো উত্তর চাচ্ছি তোমাদের থেকে যে 16 নম্বরের উত্তর কি হতে পারে? আরিফুল ইসলাম, রাহাত, এগুলো কি সব বোর্ড প্রশ্ন? সব বোর্ড প্রশ্ন না, এগুলো তোমাদের এখানে বোর্ড প্রশ্ন আছে, কিছু কমপ্লেক্স জটিল প্রশ্ন যেগুলো আমরা দেখে আসলে একটা উত্তর ভাবে কিন্তু উত্তর ওটা হয় না, অন্যটা হয়, ওরকম কিছু প্রশ্ন আছে। এবং এইবার আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আছে, অর্থাৎ 3 ধরনের প্রশ্ন মিক্স করে এখানে দেওয়া আছে। 16 গ, রাকিব নূর আহমেদ 16 গ, রাকিব লিখেছে 16 সি, নিত্যানন্দ 16 গ, মাইশা 16 সি। আইনকে সার্বভৌম শক্তি আসবে সি, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী। কিন্তু আমি তো বলি বিশ্লেষণপন্থী লেখক।
একজনও সি উত্তর দিলে না, মানে একজনের বি উত্তর দিলে না, সবাই দেখি গ লিখছো। আচ্ছা, এই জায়গায় তোমাদের একটু বলি, বিশ্লেষণপন্থী লেখক কারা? বিশ্লেষণপন্থী লেখকের মধ্যে রয়েছে অ্যারিস্টটল, টমাস হবস, টমাস হবস, জন অস্টিন। তাহলে বিশ্লেষণপন্থী লেখকগুলো, এগুলো তোমাদের যেগুলো যতগুলো বই পড়ো তোমরা ইন্টারমিডিয়েটে, ওই বইগুলোর মধ্যে বিশ্লেষণপন্থী লেখক হিসেবে এই গজলের নামই দেওয়া আছে। আচ্ছা, অনেকেই ভাইয়া 16 পারি না, আন্দাজে ক বলছি, খ হবে। আমি ফার্স্ট ভাবছি খ হবে। 16 খ কিভাবে হলো এটা একটু বলেন, বুঝতে পারছি না ভাই, পারা বলেছে। আচ্ছা, কমেন্ট করে থাকো পড়ি। আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলেছেন তারা বিশ্লেষণপন্থী লেখক। এটা বইয়ের ভিতরে দেওয়া আছে বিশ্লেষণপন্থী লেখক। আচ্ছা, এবার 17 নম্বর প্রশ্নে যাই আমরা। উইড্রো উইলসন কে ছিলেন? রাষ্ট্রপতি, রাষ্ট্রবিজ্ঞানী, প্রধানমন্ত্রী নাকি গবেষক? আশা করি এই প্রশ্ন তোমরা পারবে। আচ্ছা, এবার উড্রো উইলসন কে ছিলেন? সবাই একটু উত্তর দাও। রাষ্ট্রপতি, রাষ্ট্রবিজ্ঞানী নাকি প্রধানমন্ত্রী নাকি গবেষক? 17 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উড্রো উইলসন কে ছিলেন? উড্রো উইলসন কে ছিলেন? উড্রো উইলসন কে রাষ্ট্রপতি, রাষ্ট্রবিজ্ঞানী, প্রধানমন্ত্রী নাকি গবেষক? আচ্ছা, এই জায়গায় আরেকটা আলোচনা করি তোমাদের সাথে। এই জায়গায় সরি, অ্যারিস্টটল। এই জায়গায় আইন সম্পর্কে অ্যারিস্টটলের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে আইন সম্পর্কে। আচ্ছা, আইনের আইন 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 সম্পর্কে অ্যারিস্টটলের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে। আইন সম্পর্কে অ্যারিস্টটলের সংজ্ঞাটা কি? ল ইজ প্যাশনলেস রিজন। এর বাংলা কি? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন। তাহলে কি হলো? আইনের সংজ্ঞা অ্যারিস্টটল একটা সংজ্ঞা দিয়েছেন, ল ইজ প্যাশনলেস রিজন, যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন। এই প্রশ্নে কিন্তু বোর্ড প্রশ্নে আসে, এই প্রশ্ন বোর্ড প্রশ্নে আসে যে ল ইজ প্যাশনলেস রিজন অথবা যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন, এই উক্তিটি কার? অথবা আইন সম্পর্কে আমাদের আইনের বর্ণনা দিতে যাই, আইনের বর্ণনা অথবা গ ঘ নাম্বার প্রশ্ন যদি আমরা উত্তর দিতে যাই, আইন সম্পর্কে কোনো বাক্য আসলে, আইন সম্পর্কে কিছু বলার থাকলে ওই বিশ্লেষণে কিন্তু আমরা এই যে অ্যারিস্টটল এর এই উক্তি দিতে পারি আইন সম্পর্কে, ল ইজ প্যাশনলেস রিজন। আচ্ছা, কইছিলাম উড্রো উইলসন কে ছিলেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রবিজ্ঞানী নাকি গবেষক? আচ্ছা, অনেকে কমেন্ট করেছে, কমেন্ট গুলো সব উপরে চলে গেছে। 17 ঘর সবাই লিখেছে। দুটি নীতি, নীতি হলো আইন, তামান্না তাসনিম লিখেছে। ঠিক আছে, যার লিখেছে 17 ঘর। আচ্ছা, কমেন্ট গুলো উপরে চলে গেছে, পড়তে পারছি না, সরি। যারা যারা এখানে লিখেছো যে তিনি উড্রো উইলসন একজন রাষ্ট্রপতি ছিলেন, তাদের তাদের ঠিক হয়েছে। উড্রো উইলসন কে ছিলেন? রাষ্ট্রপতি। কোথাকার রাষ্ট্রপতি ছিলেন যদি এই প্রশ্ন করি, তাহলে কি উত্তর হবে? যে উড্রো উইলসন কোথাকার প্রেসিডেন্ট ছিলেন? তাহলে কি হবে উত্তরটা? সবাই একটু দাও, আমি কমেন্ট করে জানাবো। পরবর্তী প্রশ্নে যাই।
জনমতকে আইনের উৎস বলে মনে করেন কে? জন লক, হিবস, কোল নাকি ওপেনহাইম? জনমতকে আইনের উৎস বলে মনে করেন কে? জন লক, হিবস, কোল এবং ওপেনহাইম। তার আগে বলেছি যে উড্রো উইলসন কোথাকার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন? উড্রো উইলসন কোন দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন? উত্তর কি হবে? মাইশা ইয়াসমিন কমেন্ট করেছে, তোমার কমেন্ট ঠিক। উড্রো উইলসন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মাইশা ইয়াসমিন লিখেছে আমেরিকান। আর কেউ? আচ্ছা, আমেরিকান। উত্তর হবে আমেরিকান। সময় নষ্ট না করি, যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। এবার 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনমতকে আইনের উৎস বলে মনে করেন কে? জন লক, হিবস, কোল, ওপেনহাইম। আর এটা কই আছে সেটাও বলে দিই। এটা আছে তোমাদের ওই যে আইনের উৎস সম্পর্কে যে আমাদের পরিণতি বইয়ে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, আইনের উৎস কয়টি বা কি কি, কারো মতে 2টি, 1টি, কারো মতে সার্বভৌমত্ব, কারো মতে 6টি। ওই জায়গায় দেওয়া আছে জনমতকে আইনের উৎস বলে মনে করেন কে? জন লক, কোল, হিবস নাকি ওপেনহাইম? আচ্ছা, এই জায়গায় জান লিখেছে 17 খ, 17 তো শেষ আপু। ইয়াসিন আরাফাত লিখেছে 18 ক। তারমিনাতুন জান্নাত স্মৃতি ক। আচ্ছা, আমরা অনেক নতুন নতুন নাম দেখতে পাচ্ছি। আমাদের আরো কয়েকটা এমসিকিউ আছে, অনেকগুলো এমসিকিউ আছে। যুত বন্ধুদের মেনশন দিয়ে দাও, তারাও ক্লাসগুলো করুক, একটি প্রতিযোগিতামূলক ক্লাস হোক। আর অবশ্যই শেয়ার দিতে ভুলে যাবা না, তার কারণ হলো এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। 18 ক জন লক, 18 এ, 18 এ সবাই উত্তর দিচ্ছে 18 এ। আসলে কি জন লক বলেছিলেন? আমার তো মনে হয় জনমতকে আইনের উৎস বলে মনে করেছিলেন ওপেনহাইম। আচ্ছা, আমি একটু দেখে নিই, জনমতকে আইনের উৎস বলে মনে করেন কে? উত্তর দাও, তোমরা দ্রুত দাও। উত্তর কি হবে? ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে? আচ্ছা, 18 ঘ। 18 ঘ অনেক উত্তর দিয়েছে। 18 ঘ। আফিয়া জান্নাত শেয়ার ডান ভাইয়া, ধন্যবাদ আপু। দ্রুত দ্রুত শেয়ার ডান, থ্যাংক ইউ। দ্রুত কমেন্ট করো। 18 জনমতকে আইনের উৎস বলে মনে করেন কে? জন লক, হিবস, কোল নাকি ওপেনহাইম? আচ্ছা, আমি দেখলাম এখানে উত্তর ওপেনহাইমই হবে। আর এটা মোজাম্মেল স্যারের যে বই আছে আমাদের পরিণতি, ওই জায়গায় তোমাদের যে ওই যে দেওয়া আছে যে 6টি যে আমাদের আইনের যে উৎস দেওয়া আছে, ওই আইনের উৎস তারপর ছোট্ট একটি লাইন আছে, এক বাক্য, মানে ওই ছকের উপরে এক বাক্যে একটা লাইন আছে, ওই লাইনের ওখানে বলা হয়েছে তো ওপেনহাইম জনমতকে আইনের উৎস বলে ধারণা করেছেন, অথবা ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে বলেছেন। এর পরবর্তী প্রশ্নে যাই। কোক ও ব্ল্যাকস্টোন কোন দেশের আইনবিদ? কোক ও ব্ল্যাকস্টোন কোন দেশের আইনবিদ? এটা আসলে এটা বিচার বিশ্লেষণের কিছু নাই, এটা জানার মতোই, এটা মনে রাখার জন্য। কোক ও ব্ল্যাকস্টোন কোন দেশের আইনবিদ? উত্তর কি হবে সবাই জানাও। 18 গ। 18 তো শেষ ভাইয়া, এবার 19-এ আসো। কোক ও ব্ল্যাকস্টোন কোন দেশের আইনবিদ? কোক ও ব্ল্যাকস্টোন আইনবিদ হলো ইংল্যান্ড। কোক ও ব্ল্যাকস্টোন হলো কোন দেশের আইনবিদ? ইংল্যান্ড। আচ্ছা, এই জায়গায় মনে হয় উড্রো উইলসন নিয়ে কোন একটা তোমাদের মধ্যে আলোচনা চলছে। উড্রো উইলসন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উড্রো উইলসন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। আরিফুল ইসলাম রাত লিখেছে 19-এর উত্তর ইংল্যান্ড। ঠিক আছে ভাই, কোক ও ব্ল্যাকস্টোন ছিলেন ইংল্যান্ডের আইনবিদ। এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। এরপরের প্রশ্নে যাই। ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনকে কি বলে? সাধারণ আইন, প্রশাসনিক আইন, বিশেষ আইন নাকি অতিরিক্ত আইন? ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনকে কি বলে? ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনকে কি বলে? 19-এর খ। হ্যাঁ, 19-এর খ, ইংল্যান্ড। তোমরা সঠিক।
এবার পরবর্তী প্রশ্ন আছে, ক্ষমতা বলে তারিখকৃত ঘোষণা ও আইনকে কি বলে? সাধারণ আইন বলে, প্রশাসনিক আইন বলে, বিশেষ আইন বলে, নাকি অতিরিক্ত আইন বলে? 20 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 19 শেষ আপু ভাইয়া, এবার 20-এ আসো, ক্ষমতা বলে তারিখকৃত ঘোষণা ও আইনকে কি বলে? আচ্ছা উত্তর দাও, আগে আলোচনা করি। ক্ষমতা বলে জারিকৃত আইন, ঘোষণা বা আইন। ক্ষমতা বলে মানে কি? তার উপর রাষ্ট্র কর্তৃক কোনো ক্ষমতা দেওয়া রয়েছে, অর্থাৎ প্রশাসনিক ক্ষমতা দেওয়া রয়েছে, সেই ক্ষমতা বলে সে যে কোনো সময় তারা আইন জারি করতে পারে। এই আইনগুলো কিরূপ হতে পারে? যেমন আমাদের বাংলাদেশের যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা দেখতে পাই আমরা, যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অথবা একজন জেলা প্রশাসক, অথবা একজন বিভাগীয় কমিশনার বা বিভাগীয় প্রশাসক যাকে আমরা বলি, তারা কিন্তু যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় যে কোনো আইন জারি করতে পারে। যেমন 144 তারা জারি করতে পারে, নিরাপত্তা আইন জারি করতে পারে, যে কোনো আইন তারা তাদের ইচ্ছা মতো তারা যে কোনো আইন জারি করতে পারে, দেশ এবং জনগণের সুবিধার জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে, ইয়াসিন আরাফাত দিয়েছে 20-এর খ, রাকিব 20-এর খ, নূর 20-এর খ, আফিয়া জান্নাত ইসরাত, আফিয়া জান্নাত দিয়েছে 20-এর খ। আবার লিখেছে হবে ভাইয়া আমার মনে হচ্ছে। আচ্ছা, ইসরাত বিনতে ইউসুফ মিম 20-এর ঘ। তামান্না তাসনিম লিখেছে 20 অতিরিক্ত আইন মানে ঘ। আচ্ছা, তোমাদের কনফিউশন আছে বুঝতে পারছি, ক্ষমতা বলে জারিকৃত আইনকে কি বলে। আচ্ছা, তোমাদের কনফিউশনকে দূর করি, এখানে হলো প্রশাসনিক আইন। ক্ষমতা বলে জারিকৃত আইন হলো প্রশাসনিক আইন। কেন ক্ষমতা বলে জারিকৃত আইন প্রশাসনিক আইন? এর কারণ হলো ব্যক্তির উপর রাষ্ট্র কর্তৃক ক্ষমতা প্রদান করা থাকে এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং জনজীবন সুষ্ঠু রাখার জন্য সে যে যখন আইন প্রণয়ন করে অথবা কোনো কিছু ঘোষণা করে সেটিকে বলা হয় প্রশাসনিক আইন। আর প্রশাসনই এটি করে থাকে। প্রশাসনের কর্মরত যারা কর্মকর্তা আছেন তারা যে কোনো সময় আইন জারি করতে পারে। তাই যারা 20-এর খ উত্তর দিয়েছে তাদের উত্তর ঠিক, গ যারা দিয়েছে তাদের উত্তর ভুল। এবার যাই 21 নম্বর প্রশ্নে, মিউনিসিপাল ল অর্থ কি? জাতীয় আইন, স্থানীয় আইন, প্রশাসনিক আইন, নাকি আঞ্চলিক আইন? আচ্ছা, মিউনিসিপাল ল অর্থ কি? 21 নম্বর প্রশ্ন, সবাই দ্রুত উত্তর দাও। মিউনিসিপাল ল কি? একজন লিখেছে স্যার আপনার নাম কি? আমার নাম আকাশ। আর তারপরে যে কমেন্টটা করছে এই কমেন্ট আসলে পড়ার মতো না, হাহা দেওয়ার মতো। আচ্ছা, এই প্রশ্ন উত্তর দাও, মিউনিসিপাল ল অর্থ কি? জাতীয় আইন, স্থানীয় আইন, প্রশাসনিক আইন, নাকি আঞ্চলিক আইন? আর তোমাদের আগের প্রশ্ন নিয়ে আরেকটু আলোচনা করি, একটা আলোচনা বাদ পড়ে গেছে, সেটি হলো প্রশাসনিক আইন দ্বারা আমরা যেটিকে বুঝি সরকারি প্রশাসনিক গুলো প্রশাসনিক আইন বলতে আমরা এক সংজ্ঞা যেটি বলতে পারি, অথবা তোমরা এই সংজ্ঞাগুলোই তোমরা দেখানি দাও, এই সংজ্ঞাগুলো পাবে। এর তো বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলি, সরকারি প্রশাসনিক সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনার জন্য যে আইন করা হয়, অর্থাৎ প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার জন্য যে আইনগুলো করা হয় সেটিকে বলা হয় প্রশাসনিক আইন। সরকারি প্রশাসনিক সংস্থাগুলো কি কি? পুলিশ আছে, আমাদের প্রশাসন আছে, র্যাব আছে, কিংবা আমরা বলি সেনাবাহিনী আছে। এই যে প্রশাসনিক সংস্থাগুলো দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা যে আইনগুলো প্রণয়ন করে সেগুলোকে প্রশাসনিক আইন বলে। আচ্ছা, মিউনিসিপাল ল অর্থ কি? মিউনিসিপাল ল 21-এর অনেকে উত্তর দিয়েছে 21-এর ঘ, আঞ্চলিক আইন। আর কেউ কি উত্তর দিয়েছো? দ্রুত উত্তর দাও, 21 নাম্বার কি হবে?
আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে ক, অনেকে উত্তর দিয়েছে ঘ। আচ্ছা, মিউনিসিপাল ল অর্থ জাতীয় আইন। মিউনিসিপাল ল এই এই সংজ্ঞা নিয়ে যদি আমরা আলোচনা করি অথবা আমরা যদি গুগলেও সার্চ দিই বই না পড়ে, সেক্ষেত্রে আমাদের একটা ধারণা হয়, মানে ওই জায়গায় এমন একটা ধারণা দেওয়া আছে যেটির দিকে মনে হয় যে আমাদের কোনো কাউন্টি, অঞ্চল অথবা প্রদেশ ভিত্তিক কোনো আইন। কিন্তু মিউনিসিপাল ল এখানে যেটি বোঝানো হয়েছে, মিউনিসিপাল ল অর্থ হলো আমাদের জাতীয় আইন, অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরীণ যে আইনগুলো আছে সেগুলোকে বলা হয় মিউনিসিপাল ল। তাই মিউনিসিপাল ল কি হবে? মিউনিসিপাল ল হবে এক জাতীয় আইন। আচ্ছা, মিউনিসিপাল ল এর যদি আমি সংজ্ঞা দিই, সেখানে সংজ্ঞাটি হবে তাহলে কি হলো? রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি দ্বারা প্রয়োগকৃত আইন। মিউনিসিপাল ল কি? রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি দ্বারা প্রয়োগকৃত আইন। এই আইনগুলো বা এই মিউনিসিপাল ল গুলো কেন থাকে? কারণ আমাদের জাতীয় হোক কিংবা প্রদেশ হোক, যে কোনো জায়গায় হোক, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই মিউনিসিপাল ল গুলো থাকে। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছে এ, অনেকে আবার উত্তর দিয়েছে স্যার এটা তো পৌর আইন। না না, এটা পৌর আইন, ঠিক আছে, ওখানে বলা আছে পৌর আইন, কিন্তু আমরা আমাদের উত্তরে দেব জাতীয় আইন। এখানে পৌর আইনের কোনো অপশন নাই। আমাদের মিউনিসিপাল ল এর যে আমরা যে সংজ্ঞাটি দেখতে পাই, ওই সংজ্ঞায় বলা হয় কোন প্রদেশ, কোন অঞ্চল বা তার অভ্যন্তরীণ আইন। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটি হলো আমাদের জাতীয় আইন, যা আমরা মিউনিসিপাল ল বলে থাকি, আর অপশনে দেওয়া থাকে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এই মিউনিসিপাল ল যা আছে, এই মিউনিসিপাল ল এর উত্তর হবে আমাদের জাতীয় আইন। পরবর্তী প্রশ্নে, শাসন সংক্রান্ত আইনকে জাতীয় আইনের পর্যায়ভুক্ত করেছেন কে? মার্শাল, হিউজেস, ম্যাকাইভার নাকি ওপেনহাইম? শাসন সংক্রান্ত আইনকে জাতীয় আইনের পর্যায়ভুক্ত করেছেন কে? 22 এর উত্তর দাও সবাই। চতুর্থ 22 নম্বর, শাসন সংক্রান্ত আইনকে জাতীয় আইনের পর্যায়ভুক্ত করেছেন কে? মার্শাল, হিউজেস, ম্যাকাইভার নাকি ওপেনহাইম? 22 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই। শাসন সংক্রান্ত আইনকে জাতীয় আইন বলে পর্যায়ভুক্ত করেছে, এটা হবে ম্যাকাইভার। শাসন সংক্রান্ত আইনকে জাতীয় আইনের অন্তর্ভুক্ত করেছেন ম্যাকাইভার। 22 এর সি, অনেকে উত্তর দিয়েছে 22 এর সি। আচ্ছা ঠিক আছে, 22 এর সি ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নে যাই আমরা, তোমরা উত্তর দিতে থাকো। 23 নম্বর, সদ্গুণই জ্ঞান উক্তিটি কার? অ্যারিস্টটল, সক্রেটিস, জন লক নাকি বার্টেল? সদ্গুণই জ্ঞান অর্থাৎ ভার্চু ইজ নলেজ। ভার্চু ইজ নলেজ উক্তিটি কার? অ্যারিস্টটল, জন লক, সক্রেটিস, বার্টেল। 23 এর বি, 23 এর বি। 22 তো গেছে, 22 এর ক উত্তর ছিল। 23 নাম্বার খ, অনেকে উত্তর দিয়েছে 23 এর খ। 23 এর খ, সক্রেটিস। ঠিক আছে, 23 এর খ, সক্রেটিস। ভার্চু ইজ নলেজ উক্তিটি করেছিলেন সদ্গুণের জ্ঞান উক্তিটি কার? উক্তিটি সক্রেটিসের। এবার আসে 24 নম্বর, নৈতিকতার বড় রক্ষা কবচ কি? নৈতিকতার বড় রক্ষা কবচ জ্ঞান, শিক্ষা, সুসঙ্গ নাকি বিবেক? নৈতিকতার বড় রক্ষা কবচ কি? উত্তর চাই। 24 নম্বরে নৈতিকতার বড় রক্ষা কবচ কি? তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টও পড়া হবে। দ্রুত, 24 এর নৈতিকতার বড় রক্ষা কবচ কি? জ্ঞান, শিক্ষা নাকি সুসঙ্গ নাকি বিবেক? অনেক উত্তর দিয়েছে গ, নৈতিকতার বড় রক্ষা কবচ শিক্ষা। আচ্ছা তারপর, আচ্ছা উত্তর দেওয়ার সময় অবশ্যই 24 নাম্বার লিখে উত্তর দিবা যে 24 এর উত্তর এইটা।
23 সক্রেটিস, 23 তো শেষ, 24 নাম্বার। তোমাদের কমেন্টগুলো দেখছি, দ্রুত উত্তর দাও, দ্রুত দ্রুত দ্রুত। 24-এ সবাই লিখেছে ডি 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 ডি, বিবেক। আরো উত্তর চাই, আরো উত্তর চাই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আচ্ছা, এটার উত্তর বিবেক। তোমরা যারা ঘর লিখেছো তাদের ঘর ঠিক আছে, কমেন্ট গুলো দেখি আর একবার। আচ্ছা, নূর মোহাম্মদ মনে হয় কমেন্ট করেছিলে, দেখি। দ্য স্পিরিট অফ ল গ্রন্থের লেখক কে ভাইয়া? দ্য স্পিরিট অফ ল, দ্য স্পিরিট অফ ল গ্রন্থের লেখক হলো মন্টেস্কু। নূর মোহাম্মদ, তোমার প্রশ্নের উত্তর, দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক হলো মন্টেস্কু। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক হলো মন্টেস্কু। আচ্ছা, 24-এর ঘ উত্তর ঠিক আছে। তোমরা যারা উত্তর দিয়েছো, উম্মে হাবিবা, আফিয়া জান্নাত, সবার উত্তর ঠিক আছে। আমারটা হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার আমরা 25 নাম্বার, স্বাধীনতা ও সাম্যের মধ্যে কেমন সম্পর্ক? আংশিক, বৈষয়িক, সমগ্রতা নাকি ত্রিমাত্রিক? স্বাধীনতা ও সাম্যের মধ্যে কেমন সম্পর্ক? আংশিক, বৈষয়িক, সমগ্রতা নাকি ত্রিমাত্রিক? এরপরে আমাদের আর কোনো প্রশ্ন নাই, এটাই শেষ। সবাই দ্রুত কমেন্ট করো, শেষ কমেন্ট দেখতে চাই সবার থেকে, একদম লাস্ট কমেন্ট। এবার সবার উত্তর যেন সঠিক হয়, দ্রুত কমেন্ট করো। দ্রুত দ্রুত। স্বাধীনতা ও সাম্যের মধ্যে কেমন সম্পর্ক? আংশিক, বৈষয়িক, সমগ্রতা নাকি ত্রিমাত্রিক? আচ্ছা, যার লিগে 24 থেকে 19টা হয়েছে। আচ্ছা আপু, তোমার প্রিপারেশন অনেক সুন্দর, আরো ভালো করতে হবে। 25টার ভিতরে যেন 25টা হয়, 30টা এমসিকিউ এর ভিতরে যেন 30টা এমসিকিউ হয়। আচ্ছা, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক কেমন? আংশিক, বৈষয়িক, সমগ্রতা নাকি ত্রিমাত্রিক? কেমন সম্পর্ক? সবার উত্তর চাই, যে কজন ক্লাস করেছো সবাই। স্বাধীনতা সাম্যের মধ্যে কেমন সম্পর্ক? আচ্ছা, 25-এর সি, আফিয়া কমেন্ট করেছে খ, বৈষয়িক। এমএসটি সানিয়া খাতুন কমেন্ট করেছে সি। আচ্ছা, আরো দ্রুত সবার থেকে কমেন্ট চাচ্ছি, যারা যারা ক্লাস করেছে সবার থেকে কমেন্ট চাচ্ছি যে এই প্রশ্নের উত্তর কি? স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক কেমন? স্বাধীনতা ও সাম্য নিয়ে আমি অনেক আলোচনা করেছি, উত্তর চাই, আংশিক, বৈষয়িক, সমগ্রতা নাকি ত্রিমাত্রিক? দ্রুত দ্রুত উত্তর চাই। আচ্ছা, দিদি দেখো, আমি এটা শেষ করি। স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক হলো সমগ্রতা। কেন? স্বাধীনতা বলতে আমরা বুঝাই, স্বাধীনতা গ গ গ, অনেকে উত্তর দিয়েছে গ। আচ্ছা, স্বাধীনতা বলতে আমরা যেটিকে বুঝি, স্বাধীনতা হলো অন্যের ক্ষতি না করে, মানে অন্য কোনো জনগণ, অন্য কোনো নাগরিকের ক্ষতি না করে নিজে নিজের যে রাষ্ট্র কর্তৃক যে অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো ভোগ করাকে বলা হয় স্বাধীনতা। সাম্য বলতে কি বোঝায়? সকল সমান সুযোগ সুবিধার প্রকাশ। কিন্তু অনেকে আবার বলতে পারে যে স্বাধীনতা ও সাম্যের মধ্যে কিছু তফাৎ আছে, কিন্তু তফাতের থেকে তাদের মধ্যে মিল বেশি। তার কারণ হলো, স্বাধীনতা বলতে বোঝায় আমরা এমন একটি পরিবেশ বোঝাই যেখানে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে এবং সকলে সমাজে একভাবে তাদের জীবন বিকাশের সুবিধাগুলো পাবে। তাই বলা হয় স্বাধীনতা এবং সাম্যের মধ্যে কেমন সম্পর্ক? সমগ্রতা। অর্থাৎ স্বাধীনতার যে টপিকগুলো বলা হয়, সাম্যের মধ্যে ওই টপিকগুলো বলা হয়, ঘুরে ফিরে দুই আপন ভাইয়ের মতো। তাই উত্তর হবে গ। সবার উত্তর ঠিক। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে এর পরবর্তী বৃহস্পতিবারে নতুন কোনো অধ্যায় নিয়ে, এবং ক্লাসের আগে অবশ্যই নোটিশ দেওয়া হবে কে ক্লাস নেবে। আর তোমাদের সাথে এইচএসসির যে অন্যান্য ব্যাচগুলো আছে, অন্যান্য ব্যাচকেও তোমরা এনগেজ করো, এবং সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো বিভাগেরই ক্লাস নেওয়া হয় প্রতিদিন পেজে। তোমরা পেজের নোটিশগুলো চেক করো, তাই বুঝতে পারবে কোন ক্লাস কখন নেওয়া হয়। শুভকামনা তোমার জন্য, ধন্যবাদ।